তাই বলে নিজের রক্তের সন্তানকে কেউ অস্বীকার করে? আপনি আমাকে নাই ভালোবাসতে পারেন, কিন্তু আমার গর্ভে আপনার সন্তান বেড়ে উঠেছে, তাকে আপনি দূরে ঠেলবেন কি করে? মায়ের কথা রাখতে আমি তোমায় বিয়ে করেছিলাম, নইলে আমার কোনো ইচ্ছেই ছিল না তোমাকে বিয়ে করার। আই থিঙ্ক অ্যাবর্শন ইজ দ্য বেস্ট সলিউশন। উক্ত কথা বলে বাতাসের বেগে রুম ত্যাগ করলেন পিয়াস আহমেদ। উনি আমার স্বামী। 2 বছর হতে চলেছে আমাদের বিয়ের। সম্প্রতি একটি কোম্পানির ম্যানেজার পদে আছেন উনি। ভীষণ রাগী আর একরোখাই মানুষটার সঙ্গে দীর্ঘ 2 বছর এক ছাদের তলায় থেকেও যেন আমি মানুষটাকে চিনতে পারলাম না। কয়েক মুহূর্তেই সে অচেনাদের কাতারে পড়ে গেল। আচ্ছা, 2 বছর কতগুলো দিন হয়? অনেকগুলো দিন, তাই না? এই দিনগুলোই কি যথেষ্ট নয় একটা মানুষকে চিনতে বা ভালোবাসতে? কিছু বছর আগে এক বিয়ের অনুষ্ঠানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে প্রথম আলাপ হয়। উনি এক দেখাতেই আমাকে নিজের ছেলের বউ ভেবে বসবেন, সেটা আমার কল্পনারও বাইরে ছিল। কিছুদিন যেতে না যেতেই বাড়ির ঠিকানা জোগাড় করে চলে আসলেন প্রস্তাব নিয়ে। আমার বাবা ব্যবসায়ী, মেয়ের এত ভালো সম্বন্ধ ফেলে দেওয়ার মতো বোকা তিনি নন। তাই তো স্বল্প সময়ে বিয়ে নামক এক বাঁধনে বেঁধে যাই আমি। তবে পিয়াসের অমত ছিল বিয়েতে, আর সেটা জানতে পারলাম বিয়ের 3য় দিনের মাথায়। তখন চাইলেও কিছু করার ছিল না, বাসর হয়নি বললেই চলে। রক্তিম শাড়িতে আবৃত্ত আমি যখন বিছানায় গুটিসুটি মেরে বসে রয়ে কোমর ব্যথায় কাতর, মহাশয় তখন ব্যালকনিতে সিগারেট টানতে ব্যস্ত। এই ছিল আমাদের বাসর। সব মেয়েদের মতো আমারও স্বপ্ন ছিল বাসর নিয়ে, কিন্তু সে ঘুরে বালি। পিয়াস অবশ্য কখনো আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেনি। তবু দিন শেষে দুজনের মাঝে বিস্তর ফারাক। বিছানায় বালিশ যখন বর্ডার হিসাবে পড়ে থাকে, তখন প্রেম আর হয়ে ওঠে না। দুটো প্রাণী একই বিছানায়, তবু মনে হয় যেন দুটো জড় বস্তুকে ফেলে রাখা হয়েছে খাটের 2 কোণে। অধিকার খাটাতে পারতাম, কিন্তু ওই যে বাঁধ বাধ্য সংকোচ। যেখানে ভালোবাসা নেই সেখানে অধিকার খাটে না, খাটালেও সেটা অতটা কাজে আসে না। নিস্তব্ধ নিস্তেজভাবে আড়ালে কতবার কেঁদেছি, উল্টো পাশ ফিরে কত রাত বালিশ ভিজিয়েছি। তার সঙ্গ যে পেতাম না তা নয়, মনের মিলন না হোক, দেহের টানে আমাকে কাছে টানতে বাধ্য হতো সে, আর সেই রাতগুলো হতো সুখকর। তবে ভালোবাসার ঘাটতি থেকেই যায়। নিত্য চলমান রুটিন মোতাবেক সময় স্রোতে বয়ে চলেছিলাম। স্বামীর ছোঁয়া পেয়েছিলাম, সেই প্রমাণ হিসাবে দুজনের একটা ছোট্ট অংশ সৃষ্টিকর্তা আমার গর্ভে দিয়ে দিলেন। কিন্তু সব আশা ভেঙে চুরে গেল তার প্রত্যাখ্যানের যাতনায়। আমাকে ভালো না বাসুক, নিজের সন্তানকে মেরে ফেলার কথা একজন বাবা হয়ে কি করে বলতে পারলো সে? সেদিন পুরোটা সময় বদ্ধ অবস্থায় ছিলাম। ভেবেই নিলাম আমার সন্তানকে বাঁচাতে যদি ঘর ছাড়তে হয় আমি তাতেও রাজি, তাই করব আমি। রাত তখন 1:30 বাজে। বারান্দায় ইজি চেয়ারে বসে সে ড্রিঙ্কস নিতে মত্ত। আমি ওনার নিকটে দাঁড়িয়ে সাবলীল স্বরে বললাম, সন্তানের বিরহে মায়ের কষ্টটাও আপনার পক্ষে উপলব্ধি করা অসম্ভব। আপনি যদি আমায় জোর করেন আমি চলে যাব এখান থেকে। ওনার উত্তরের আশায় ঠায় দাঁড়িয়ে রইলাম। হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাস খালি করে সেটা সাইডে টেবিলে রেখে আমার দিকে ঘুরে তাকালেন। মদে বুঁদ হওয়া লাল চোখে গম্ভীর কণ্ঠে বললেন, যা ইচ্ছে করো, শুধু আমাকে এর মধ্যে জড়িও না। চাইলে এখানে থাকতে পারো, নয়তো চলে যেতে পারো। বেশ বেগ নিয়ে কথাটুকু বলে উনি চোখ বুজে মাথা এলিয়ে দিলেন। বুঝলাম উনি আমার প্রতি খাপছাড়া, দায়িত্বহীন। তবুও সবটা সামাল দিতে এখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। একটু একটু করে ছোট্ট একটা প্রাণ আমার মধ্যে নড়ে চড়ে উঠতে লাগলো। একাকী বেশ টের পাই তার স্পন্দনের। হামেশাই চোখের জলে টইটুম্বুর হয়ে থাকে আমার চক্ষু কোটর। কাউকে যে বোঝাতে পারি না এই স্পন্দনের রেশটুকু।
মনের আনন্দটা পরিপূর্ণ হয় না। ছোট্ট প্রাণটা স্পন্দনের অংশ তো সেও, তবুও কেন এত হেলাচ্ছেন না? রোজ সকালে তার যাবতীয় কাজ করে রাখি আমি। জানি আমাকে ছাড়া তার সবটাই অগোছালো। তার শার্ট থেকে পায়ের মোজা অবধি আমার দায়িত্বে থাকে। গোসলে গেলে গা মোছার টাওয়াল ভুলে গেলেও শেষে আমারই ডাক পড়বে। তার এই প্রয়োজনটুকু হতে পারার জন্যই তো ছেড়ে যেতে পারিনি। জানি স্বীকার করবেন না, কিন্তু দিন শেষে আমার হাতে গ্রিন টি না খেয়ে সারা রাত নির্ঘুম কাটাতে হবে, সেটাও অজানা নয়। ভারী পেট নিয়ে এ মাথা ও মাথা দৌড়ে যাই। আয়নার সামনে দাঁড়িয়ে একজন কলার ঠিক করতে করতে আয়নায় নজর রাখে আমাকে। সামান্য যত্ন কী জিনিস বুঝিনি। চেক আপ করাতে গেলেও সেই আমাকেই একা যেতে হয়। গাড়িতে ওঠা মানা, পায়ে হেঁটে তীব্র গাড়ি ছোটে রাস্তা পার হওয়ার সময় একটা হাতের অনুভব খুব অভাব বোধ করি। একটা হাত যে রাস্তা পার করে দেবে আঁকড়ে ধরে, সারাটা পথ যার হাতের আদলে হেঁটে হেঁটে পা বাড়াবো আমি। কিন্তু সেটাই শুধুই কল্পনায়। বাস্তবে সেই হাত শুধু ল্যাপটপে টাইপিং করতে আর ফাইল সাইন করতে ব্যস্ত। শেষ মাস চলাকালীন এক রাতে বারান্দায় বসেছিলাম। পিয়াস বেশ ধীরে সুস্থে আমার সন্নিকটে এসে বসলেন। যথারীতি পকেট থেকে সিগারেট বের করে লাইটার ধরালেন। প্রথমবার টানে মুখ দিয়ে বাষ্প নিষ্কৃত করতেই আমার দম বন্ধ হয়ে এলো। কাঁচতে কাঁচতে যাচ্ছে তাই অবস্থা। তবুও ওনার কোনো হেলদোল নেই। নিজের মতো ধূমপানে মত্ত উনি। উপায়ন্ত না পেয়ে ছুটে এলাম রুমে। আর মাত্র 7 দিন পরেই ডেলিভারি ডেট। এই বিশেষ সময়টায় মেয়েরা চায় অতিরিক্ত কেয়ার, ভালোবাসা। বাবার বাড়ি যায়নি বলে মা বড্ড খেপে চেয়েছিল। তবুও একজনের প্রয়োজন হতে পারবো, সেই খাতিরে মায়ের রাগটাকে মেনে নিয়েছিলাম। ডেলিভারির আগের দিন ব্যাগপত্র রেডি করলাম। ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করেছি। কাল সকালেই যাব হসপিটালে। রাতে পিয়াসকে বললাম, আপনি কাল অফিসে যাবেন না, কাল তো ডেলিভারি ডেট, আপনি থাকবেন প্লিজ। দেখলাম উনি কিছুই বললেন না, নির্বাক চেয়ে থেকে চলে গেলেন। আমি ওনার নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিলাম। কিন্তু সেটা ভুল প্রমাণ হলো যখন সকালে ঘুম থেকে উঠে বিছানা শূন্য পেলাম। অফিসে গেছেন? এতটাই দায়িত্বহীন সে? বাবারা বুঝি এমনই হয়? নিজের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দে তার মনে কি একবারও কম্পন হয়নি? ওনাকে পাশে পাবার আশা ছেড়েই দিলাম। একাই চলে এলাম হসপিটালে। ডেলিভারির ডেট কাল পড়লেও বেবির অবস্থা বিবেচনা করে ডক্টর আজকেই অপারেশন করবেন ঠিক করলেন। আমি আর বাধা দিলাম না। কোল ভরাট হওয়ার আনন্দে ডক্টরকে হ্যাঁ বলে দিলাম। বিপত্তি বাঁধল যখন হাজবেন্ডের সাইন নিয়ে। এটা ছাড়া ডেলিভারি নাকি স্থগিত। উপায়ন্ত না পেয়ে পিয়াসকে কল করা হলো। ডক্টর নিজেই কথা বললেন। ফোনের ওপাশে পিয়াস কি বলল কে জানেন। তারা সাইন ছাড়াই ওটিতে নিয়ে গেল আমাকে। তারপর আর মনে নেই। চোখ যখন খুললাম দেখলাম পিয়াস আমার সামনে বসে আছে, আর পাশে শুয়ে রাখা হয়েছে একটা ছোট্ট পুতুলকে, একদম মাখনের মতন, আর গাল দুটো কিঞ্চিত লাল। ছোট্ট হাতের তালু স্পর্শ করতেই সে নড়ে উঠল। আহা, আমার বাচ্চাটা! কি সুখ অনুভব হচ্ছিল তখন, মানে বোঝানো দেয়। মা হিসাবে আমি সার্থক। আবেগের বশে বাবুকে কোলে নিতে উঠে বসতে চাইলেই তখন হাতে তীব্র টান অনুভব করলাম। হাতে সেলাইন লাগানো, যেটা শেষ হওয়া অবধি অপেক্ষা না করে কোনো উপায় নেই। আমার চোখ তখন বাবুর দিকেই নিবিষ্ট। একজন নার্স এসে আমায় উঠে বসে থাকতে দেখে শুয়ে দিয়ে গেলেন। বেডের পাশে মাথা নিয়ে বসে আছে পিয়াস। বাবুকে কি দেখেনি সে? দেখলে তো এতক্ষণে খুশিতে আত্মহারা হবার কথা। নাকি এখনো স্বীকারোক্তি আসেনি মনে? তাই যদি হয় তবে সে বাবা নামে অক্ষম, এক জড় মানব। আমি আর ভাবতে পারছি না। উল্টো পাশ ফিরে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। বিকেলেই আমাদের রিলিজ করে দেওয়া হলো। বাবুকে নিয়ে বাড়ি আসলাম। এরপর দুপুরে খেয়ে দিয়ে দীর্ঘক্ষণ ঘুম দিলাম। সন্ধ্যার দিকে ঘুমটা আলগা হতেই চোখ মেলে দেখি আমার সোনা মেয়েটা চোখ মেলে আমাকে দেখছে। তার চক্ষু কুণ্ডলের ভেতরে দুটো বড় বড় মণি,
এত সুন্দর মায়াবী চোখ। আমি শোয়া থেকে উঠে বসে তাকে কোলে নিলাম, কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। এদিক ওদিক পিয়াসকে খুঁজতেই তার মাথাটা ব্যালকনির দরজা দিয়ে সামান্য দেখতে পেলাম। বাবুকে কোলে নিয়ে তার কাছে গিয়ে পাশে বসলাম। তার হাতে একটা সিগারেট ধরানো। আমি মানা করিনি, দেখলাম সে নিজেই সেটা ফেলে দিল। আমি তার হাত খালি পেয়ে সুযোগ বুঝে বাবুকে তার কোলে দিয়ে দিলাম। সে অপ্রস্তুত এবং অবাক হলো। সামলে দিয়ে তার পাশ ফিরে সাবলীল কণ্ঠে বললাম, মেয়েকে সামলানোর দায়িত্ব কি শুধু আমার একার? আজ অস্বীকার করছেন, কিন্তু আমি যখন থাকবো না তখন আপনার উপরেই কিন্তু ওর সব ভার এসে পড়বে। পিয়াস কেমন করে যেন তাকালো। সেই চোখের ভাষা আমার বোধগম্য হলো না। আমি বাবুকে তার কোলে দিয়েই চলে এলাম। এরপর ক্রমশ দিনের ভিত্তিতে বাবুর বয়স বাড়তে লাগলো। তার নাম দেওয়া হলো মুস্কান। যে মুস্কান শুধু বাবার কোল পেলেই হাসে। তার কান্না সামাল দিতে গিয়ে যখন আমার নাজেহাল অবস্থা হয়, জাদুর কাঠির মতো পিয়াসের স্পর্শে তার কান্না উবে যায়। এমনিতে না হলেও আড়ালে মেয়েকে আগলে রাখে সে। তার আদরের স্পর্শ উপলব্ধি করে বলেই তো মেয়ে বাবাকে চেনে এত। মুস্কানের বয়স যখন 9 মাস, একটা আস্ত পুতুল আর তার মাঝে ফারাক খুঁজে বের করা মুশকিল ছিল। ছোট্ট হাতে হামাগুড়ি দিয়ে পুরো ঘর চষে বেড়ানো ছিল তার কাজ। আর মাঝে মধ্যে কেঁদে উঠে বাবাকে কাছে নিয়ে আসার ট্রিক্স তার জানা। মাথায় মাঝখানটায় সামান্য চুল গজিয়েছে। একটা বেবি ব্যান্ড দিয়ে ছোটোখাটো একটা তাল গাছ করে আয়নার সামনে দাঁড় করালে নিজেই হেসে ওঠে। মুস্কানের সব থেকে প্রিয় হলো তার বাবা, যে বাবা তাকে জন্মের আগে দূরে ঠেলে দিতে চেয়েছিল। আজ তার প্রতি কত টান তার। মেয়েরা বাবার রাজকন্যা হয়, পিয়াস জানেই না নিজের অজান্তেই মুস্কান তার জন্য রাজকন্যা হয়ে উঠেছে। যাকে ভালোবাসবে না করেও দিনে সংখ্যায় অন্তত ফোন কল আসে তার জন্যই। পিয়াস অফিসে যাওয়ার আগে অফিস থেকে ফিরে এসেও মুস্কানকে কোলে রাখে। এই তো কালকে সকালবেলা মিটিং থাকায় অফিসের জন্য ছুটতে ছুটতে দরজার কাছে এসে জুতো পরে বাইরে যাওয়ার জন্য যেই না পা বাড়াতে যাবে, কিছু একটা টানে নিচে তাকায়। তাকে অনুসরণ করে আমিও দেখি মুস্কান পিয়াসের প্যান্ট ধরে টান দিচ্ছে মেঝেতে বসে। সোফা থেকে নিচে নামলো কি করে? তার মিষ্টি ছোট্ট হাত দুটো তখনও পিয়াসের প্যান্ট ধরেছিল। পিয়াস ব্যস্ততা ভুলে মেয়েকে কোলে নিলেন। অনেকক্ষণ আদর করে আমার কোলে রেখে চলে গেলেন। আমি অবাক হলাম মুস্কানের কাণ্ড দেখে। কাঁদো কাঁদো ফেস করে আমার গলা জড়িয়ে ধরল সে। এইটুকু মেয়ের অভিমানও হয়। একদিন বিকালের দিকে আমি মুস্কানকে নিয়ে ঘুমিয়েছিলাম। মাঝখানে মুস্কানের ঘুম ভেঙে গেল। তখন পিয়াস বাড়ি ছিল। মুস্কানকে জাগ্রত দেখে সে আলতো করে তাকে কোলে নিয়ে চলে গেল। আমি ঘুমে কুপকাত। কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখি সে খিদের চোটে কাঁদতে শুরু করেছে। পিয়াস তখন তাকে সামাল দিতে বেসামাল হয়ে উঠে পড়ে। শেষে উপায়ন্ত না পেয়ে মেয়েকে কোলে নিয়ে সে রান্নাঘরের দিকে যায় দুধ বানাতে। কতটুকু পানিতে কতটা দুধ দিতে হবে সেটা আমি তাকে বলে দিয়েছিলাম। সেই অনুযায়ী সেটা বানিয়ে ঠান্ডা করে মেয়েকে খাওয়ায় সে। আমার ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে পিয়াসের কাণ্ড দেখে নিশ্চিন্ত হলাম। বিছানায় গিয়ে আবারও ঘুমের কোলে ঢলে পড়লাম। এভাবেই মুস্কানের বয়স 2 বছর হয়ে যায়। এখন সে তার বাবার চোখের মণি। কিন্তু আমার অবস্থা যেন দিনকে দিন বেগতিক হচ্ছে। আধমরা মানুষের মতো দেখা যায়। ডেলিভারির পরে কোনো সমস্যা হলো কিনা কে জানে। জানার জন্য ডক্টরের সাথে কথা বলি। উনি টেস্ট করার পর ধরা পড়ে বিশাল এক রোগ আমাকে আঁকড়ে ধরেছে। বাঁচার সম্ভাবনা 50-50। আমি অবচেতনের মতো বাড়ি ফিরি। আমাকে ছাড়া পিয়াস কিভাবে থাকবে জানি না, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তবুও মনে সাহস রেখে তাকে সবটা জানাই। সে নির্বাক হলো, কিচ্ছু বলেনি। রাতে এপাশ ওপাশ করে কাটিয়েছে। মাঝরাতে কারোর কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি পিয়াস আমার হাত কপালে ঠেকিয়ে খুব কাঁদছে। আমি উঠে বসতেই সে চমকে উঠল। আমি অপলকভাবে তাকিয়ে রইলাম। হঠাৎই আচমকা আমায় জড়িয়ে ধরল সে। কান্নার হতো স্বরে কি বলে গেল শুনিনি, কিন্তু বুঝলাম আমার প্রতি তার সুপ্ত অনুভূতির চাল ছিঁড়ে গেছে।
আমার প্রতি কেয়ার নিতে শুরু করেছে সে। প্রিয় মানুষটি হারিয়ে যাওয়ার ভয় মনে জাগলেই যেন তাকে আরও আঁকড়ে ধরতে মন দেয়। অপারেশন থিয়েটারের মুখে হুইল চেয়ারে বসে আছি। পিয়াস দাঁড়িয়ে আছে মুস্কানকে কোলে নিয়ে। জীবনে দ্বিতীয়বারের মতো ওটিতে ঢুকছি। প্রথমবারের গমনটা ছিল সুখের। মাতৃত্ব লাভের আনন্দে আমাকে মৃত্যু ভয় দেখাতে পারেনি, কিন্তু এইবারের চিত্রটি একেবারে ভিন্ন। মানুষ স্বাভাবিকভাবেই মৃত্যুর সময় জীবনের মর্মতা বুঝতে পারে। আমার বেলাতেও তাই হয়েছে। পিছন থেকে নার্স নিয়ে গেলেন ওটিতে। ইঞ্জেকশন পুশ করে সেন্সলেস করলেন। তারপর সবটা অন্ধকার। রাতের আকাশ আমার বড্ড পছন্দের। এই সময় চারপাশটা কেমন যেন স্নিগ্ধতায় ছেয়ে যায়। ইদানিং রাতের বেলায় বেশ হিম ঠান্ডা পড়ে। গায়ে পরনের ওড়নাটা পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে ব্যালকনির কোনায়। হসপিটাল থেকে ফিরেছি 3 মাস হলো। বেঁচেই ফিরতে হতো আমায়, নইলে একজনের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় যে মরেও শান্তি জুটত না। গাছের পাতাগুলো বিরতি দিয়ে দুলে উঠছে। সেদিকে দৃষ্টিপাত করতেই পিয়াস আমার সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি তো দেখছি আমার মুস্কান মামুনির থেকেও খারাপ। ডক্টর তোমাকে কি বলেছিল? তোমাকে ফুল বেড রেস্টে থাকতে বলেছিলেন, আর তুমি এই ঠান্ডার মধ্যে বসে আছো। ওঠো এক্ষুনি। তার কথায় কর্ণপাত না করায় খেপে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই দুম করে আমাকে কোলে নিয়ে চলে আসলেন রুমের মধ্যে। আমি পলকহীনভাবে চেয়ে রইলাম তার দিকে। বিছানার কাছে নিয়ে এসে শুয়ে দিলেন একপাশে। গায়ের চাদর টেনে দিয়ে বাতি নিভিয়ে আমার পাশে এসে শুয়ে পড়লেন। মাঝ বরাবর দুটো হাত মিলে আমার মিষ্টি সোনাটাকে শুইয়ে রেখেছে। বাবাকে ছাড়া সে এক দ্বন্দ্বও থাকতে পারে না। ঘুমিয়ে পড়লেও তাই। পিয়াস তার হাত দিয়ে আমার মাথায় বিলি কাটার মাঝে একটা চুমু এঁকে দিল। আমি চাপা কণ্ঠে বললাম, এটা কি হলো? সে অবাক হওয়ার মতন ভান করে বলল, কি আবার হলো? বউকে আদর করলাম। মুস্কানের জন্য ভাই বোন আনতে হবে না? আমি চুয়ে না দিলে তারা কি করে আসবে শুনি? লোকটা ভারী বদমাস তো। ওনার চোখে তাকাতে না পেরে মাথা অবধি চাদর টেনে নিলাম। উক্ত কথাটা বুঝি মুস্কানও ঘুমের ঘোরে বুঝে ফেলেছে। তাই তো দুজনের মাঝখানে একটা ঘুমন্ত চাঁদ মিটিমিটি করে হাসছে।